নিজের লক্ষ্য পূরণ করতে কোন 4টি কাজ করবেন? 1 নম্বর হচ্ছে কখনো হার স্বীকার করবেন না। 2 নম্বর হচ্ছে নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। 3 নম্বর হচ্ছে যেটি করতে মন চায় সেটিই করো। 4 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করো। 5 নম্বর হচ্ছে প্রতিদিন কঠোর পরিশ্রম করো। 6 নম্বর হচ্ছে দরকারি কাজগুলো আগে সম্পূর্ণ করো। 7 নম্বর হচ্ছে রিস্ক নিতে ভয় করো না। 8 নম্বর হচ্ছে নিচু চিন্তাভাবনা মানুষের কাছ থেকে দূরে থাকো। প্রতিদিন আমি কিভাবে অগোছালো ঘর 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করি, মাই ডেইলি মর্নিং রুটিনে টাকা জমানোর টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রতিদিন আমি কিভাবে অগোছালো ঘর 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর টাকা জমানোর টিপস, মাই ডেইলি মর্নিং রুটিনে। দেখুন, ঘর দুয়ার মাটির হোক আর টালির হোক আর টিনের ঘরে হোক, কিসের ঘর হয় হোক, যদি প্রত্যেক দিনে অগোছালো ঘরগুলো আমরা হাতে সময় নিয়ে 1 ঘন্টা সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে ওঠে। তার সাথে সাথে বাড়ির ফ্যামিলির লোকগুলোও বেশ ফুরফুরে হয়ে ওঠে। আর আত্মীয় স্বজন আসলে বেশ ওরাও আশেপাশে গিয়ে বলবে যে না, বউটা খুব গোছালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বলবে। অন্য কাউকে বলবে, অন্য কেউ যদি এসে তোমাকে বলে তখন কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য শরীর সুস্থ থাক আর ভালো থাক আর নাই থাক, নিজের বেডরুমটা অন্তত ঝাকাস করে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। দেখবেন কারো না কারো কাছ থেকে শুনতে পারবেন যে না, তুমি পরিষ্কার পরিপাটি আছো। এইটুকু কথা শুনলে মানুষের কাছ থেকে শুনলে না, নিজের মনটা বুকটা একেবারে গর্বে ভরে যায়। আর টাকা জমানোর উপায়, টাকা একটা এমনই জিনিস, টাকা না থাকলে তোমার কোনো দাম নেই, সম্মান নেই, ভালোবাসা পাবে না, অন্তত নিজের লোকের কাছ থেকে। আর টাকা থাকলে তুমি অনেক সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাবে, অনেক সম্মান পাবে, অনেক দাম পাবে। হ্যাঁ, সেই জন্য টাকা কীভাবে সঞ্চয় করতে হয়, কীভাবে ইনকাম করতে হয়, সেইগুলো চেষ্টা করুন। আর বিশেষ করে সংসার খরচ থেকেই কিন্তু আমরা গৃহিণীরা চাইলেই 500-1000 টাকা করে প্রত্যেক মাসে জমাতে পারি, সংসার খরচ থেকে, যদি বুদ্ধিটা থাকে। আর যদি বুদ্ধি না থাকে না, তোমার হাজব্যান্ডের ইনকাম হোক আর ছেলেমেয়ের ইনকাম হোক আর নিজেরই ইনকাম হোক, 1 টাকাও তুমি সঞ্চয় করতে পারবে না। আর যদি বুদ্ধিটা থাকে, তুমি যদি নিজে ইনকাম নাও করো, তাও হাজব্যান্ডের যেটা ইনকাম তোমার হাতে তুলে দেয় সংসার খরচের জন্য, সেখান থেকেই তুমি 500, 1000 বা 2000 টাকা সরিয়ে ব্যাংকে রাখতে পারো। সরাসরি প্লাস্টিকের ভাঁড়ে হোক আর মাটির ভাঁড়ে হোক রাখতে পারো। সেই বুদ্ধিটা তোমার থাকতে হবে। তো আমি কিন্তু এভাবে আর কি প্রত্যেক দিনেই 10 টাকা 20 টাকা করে প্লাস্টিকের ভাঁড়ে রাখি। যখন হাজব্যান্ড 2-3 দিনের জন্য আসে, তো হাজব্যান্ডের কাছে আমি হাত পাতি যে আমাকে 10 টাকা দাও, তো আমি প্লাস্টিকের ভাঁড়ে রাখবো। যখন মুখের উপর না বলে দেয়, তখন কিন্তু খুবই খারাপ লাগে যে হ্যাঁ, তুমি কি ছোটো বাচ্চা, প্লাস্টিকের ভাঁড়ে তুমি টাকা রাখবে? না, দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। তাই আমি বললাম 10 টাকায় তো চাইছি না, আর বেশি তো চাই নেই। কারণ 10 টাকা কেন, তোমার বন্ধু বান্ধবের পাল্লায় যদি তুমি পড়ো, চা খাও, মিষ্টি খাও, পান খাও, ওখানে 10 টাকা কেন 100 টাকা উড়িয়ে দেবে, কিন্তু আফসোস হবে না। কিন্তু আমি 10 টাকা তোমার কাছ থেকে চাই, সেটাই তোমার আফসোস হয়। দেখবে যখন তোমার টাকা না থাকবে না, এই 10 টাকাটাই তোমার একদিন কাজে দেবে। কিন্তু 100 টাকা যে তুমি তোমার বন্ধু বান্ধবদের খাওয়াইলে, সেটা কিন্তু কাজে দেবে না। আর আল্লাহর কাঠগড়ায় তোমাকে সবার টাকার হিসাব দিতে হবে।
তুমি কোথায় খরচ করছো, কার উপর খরচ করতেছো অযথা, সেগুলোর হিসাব কিন্তু আল্লাহর কাঠগড়ায় তোমাকে দিতে হবে। আর ওয়াইফের ছেলে মেয়ের কাছে তুমি যদি 10 টাকাও খরচ করো, সেইগুলো কিন্তু আল্লাহ কোনো দিনও হিসাব নেবে না। এটাই যখন বুঝাই তখন কিন্তু হাজব্যান্ড বোঝে এইভাবে, তখন বলে কি ঠিক আছে কালকে দেব। যখন কালকে খরচ করে নিয়ে আসলো, দাও আমাকে 10 টাকা দাও, বলে কি 10 টাকা নেই, 10 টাকা নেই তাহলে 20 টাকা দাও আমাকে। তো একদিন 2 দিন বলতে বলতে 3 দিনের দিন 10 টাকা হলো দেয়। কিন্তু এই 10 টাকা একদিন 2 দিন এইভাবে বললে না নিজেকে লজ্জা লাগে। সেই জন্য বলি কি, আমরা তো নারী তাই না, আমরা সংসার সামলিয়ে কিন্তু মাসে 2000-3000 টাকা মাসে ইনকাম করা আমাদের কোনো ব্যাপার না। 10 টাকা করে হাজব্যান্ডের কাছে হাত পাতার থেকে না নিজে ইনকাম করে যে খরচ করবেন না, ওটার যে একটা মজা আনন্দ ওটাই আলাদা। সেই জন্য আমি হাজব্যান্ডের কাছ থেকে চাই না, বিশেষ করে চাই না। কিন্তু যখন আসে মনটা মানে না যে 10 টাকা নিয়ে ফেলি প্লাস্টিকের ভারে, কিন্তু দেয় না। তো সেই জন্য বলি কি নিজে ইনকাম করো। 500 টাকা যদি মাসে ইনকাম করো নিজে, লক্ষ্মীর ভাণ্ডার 1000 কত হচ্ছে 1,500 টাকা দিয়ে আমরা অনেক কিছু শখের জিনিস করতে পারবো। পান সুপারি থেকে মুখে ক্রিম বগেরা থেকে অনেক কিছু করতে পারবো, ঘরের আসবাবপত্র থেকে অনেক কিছু করতে পারবো। এই 1,500 টাকা যদি আমরা 500 টাকা রাখো নিজের পকেট খরচের জন্য, 1000 টাকা যদি প্রত্যেক মাসে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে রাখি, তাহলে 12 মাসে কত হচ্ছে 12,000 টাকা। আর যদি নিজের কোনো এক্সট্রা ইনকাম থাকে সেখান থেকেও কিছু যদি রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে। তো এটাই আর কি, টাকা জমানোর টিপস আমি তোমাদের কাছে বলে দিলাম। হাঁস মুরগি পালতে পারো, বা সেলাই করতে পারো, বা বিনা ইনভেস্টে টিউশনি পড়াতে পারো। এইগুলো টিপস তোমরা ফলো করবে, দেখবে মাসে 2-3 হাজার কেন তার থেকে বেশি ইনকাম করবে। আমি কিন্তু বর্তমানে মাসে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতেছি। নিজের ইনকামের টাকায় আমার লালের একটা কিনেছি, বেডশিট কিনেছি, কম্বল, পান্না, ঘরের রুমের যতটুকু জিনিস দেখো সাদা বাটা সব কিন্তু আমার নিজের ইনকামের টাকা দিয়েই। আমার যে একটা নিজের একটা পার্সোনাল খরচ আছে, যেমন ক্রিম বগেরা, নাইটি, ওড়না, বা মোবাইলে টাকা ভরানো, বা পান সুপারি খাওয়া, একটা ওয়াইফে মানে একটা মেয়ের কিন্তু 1-2 হাজার টাকা মাসে একটা এক্সট্রা খরচ আছে। সেই খরচটা কিন্তু আমি হাজব্যান্ডের কাছ থেকে নেই না, কারণ হাজব্যান্ড তো খাওয়া খরচটা চালাচ্ছে। তো হাজব্যান্ডকে অত চাপ আমি দেই না, কারণ অত চাপ দিলে যদি আমার 2,000 হয়, খাওয়া খরচ যদি আমাকে দেয় 7,000, 9,000, আর মেয়েকে তো দেয় না। ছেলেকে মনে ধরে নাও পকেট খরচ ছেলেকেও 200-300 টাকা দেয়। তো ওই জন্য আমি চাপ দেই না, বলি কি না তুমি খালি খাওয়া খরচটা ওই 7,000 টাকায় দিলেই হবে, আর বাদে বাকি আমার যে নিজের একটা পার্সোনাল খরচ আছে সেটা আমি নিজেই করে নিতে পারবো। তো মানে নিজে যে আমি পার্সোনালভাবে যেটা একটা খরচ করি সেটা হাজব্যান্ড যদি না দেয়, এটা আল্লাহর কাছে হাজব্যান্ডের শুকরিয়া আদায় করা উচিত যে না আমার ওয়াইফকে পকেট খরচ দিতে হচ্ছে না। কিন্তু প্রত্যেক হাজব্যান্ডের কী করা উচিত জানেন, তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেক হাজব্যান্ডের 1,000 টাকা বা 500 টাকা তাদের ওয়াইফের কাছে হাতে তুলে দিয়ে বলতে হবে যে এটা তোমার টাকা, তুমি তোমার ইচ্ছে মতো খরচ করে এটা টাকাটা আমি কোনো দিনও হিসাব নেব না। প্রত্যেক হাজব্যান্ডের কিন্তু এই কথাটা বলা উচিত। যখন সেই ওয়াইফকে সেই টাকাটা তুমি তুলে দেবে, তখন ওয়াইফ ভাববে যে না হাজব্যান্ড আমাকে এই 1,000 টাকা দিয়েছে, এটা টাকার থেকে আমি 200 টাকা খরচ করব, 800 টাকা আমি রেখে দেবো। যখন হাজব্যান্ডের বিপদ আসবে তখন এই 800 টাকা আমি হাজব্যান্ডকেই তুলে দেবো। তা প্রত্যেক মাসে যদি 800 টাকা করে জমে, 200 টাকা করে নিজের জন্য রেখে দিলাম, আর 800 টাকা করে জমে, তাহলে হিসাব করো বছরে কত হচ্ছে। তো যখন হাজব্যান্ড কোনো বিপদে পড়বে ওখান থেকে 8-10 হাজার টাকা কিন্তু অনায়াসে আমরা দিতে পারবো। কিন্তু 100-র মধ্যে 99 হাজব্যান্ডরা বোঝে না, 1%ই বোঝে। বুঝতে পারছেন? যাদের বউ খুব লক্ষ্মীমন্ত হয় তাদের হাজব্যান্ড হয় একেবারে খারাপ। যাদের হাজব্যান্ড লক্ষ্মীমন্ত হয় তাদের ওয়াইফগুলো একেবারে টাকা উড়িয়ে ফুরিয়ে খরচ করে দেয়। কারো ক্ষেত্রে দেখবেন দুজনেই খরচ করে। কারো ক্ষেত্রে যদি হাজব্যান্ড বেহিসেবি হয় তো ওয়াইফকে হিসাবি হতে হবে, তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চলবে। এটাই বাস্তবে যেটা সেটাই কিন্তু আমি তুলে ধরি। আর এই যে দেখতে পাচ্ছেন রান্না, তোমাদের সাথে গল্প করতে করতে কোন প্রান্তে চলে আসলাম ভিডিওর। ডিম ভাজতেছি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর ছেলের কিন্তু কি সবজি বানাও একটা যদি ডিম ভেজে দাও তাহলে কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয়,
ডিম ভাজা আলু ভাজা আমার ছেলের খুব পছন্দের আর কি। আর মেয়ে তো আগে শাক খায়নি, এখন মেয়ে শাক খায়। আর আমি তো সর্বভোগ, আমি সব ধরনের জিনিস দিয়ে খাই। আমার সামনে যেটাই আসবে, যেটাই সবজি আসুক না কেন, আমি সেটাই দিয়েই খেয়ে নিতে পারি ভাত। এক থালা বলতে কি আমি এখন ভাত কমিয়ে দিয়েছি খাওয়া, কারণ ভাতের পরিমাণটা যত কম খাবে আর সবজির পরিমাণটা 3 ভাগে 2 ভাগ খাবে সবজি, 1 ভাগ খাবে ভাত, তাহলে কিন্তু পেটের ভুঁড়ি বাড়বে না। আর যদি তুমি ভাত খাও একেবারে থালা ভর্তি খাও, সবজি নাও এইটুক, তাহলে জীবনেও পেট ছোট হবে না, পেট বাড়বে, বয়স কমবে। ওই পেট বাড়লেই কিন্তু বয়সটা বেশি দেখা যায়। আর পেট যদি পেটের ভিতরে থাকে তাহলে কিন্তু বয়সটা অত টের পাওয়া যায় না। এই যে লাউয়ের তরকারি, আমাদের নবীজির কিন্তু লাউ খুব পছন্দের ছিল। লাউয়ের কিন্তু সব খাওয়া যায়, লাউয়ের খোসা, বীজ, লাউয়ের যে খোসাটা আছে ওইটা আমি আলু দিয়ে ভাজা করে খাই, আবার বীজটা ভর্তা বানিয়ে খাই, লাউটা রান্না করে খাওয়া যায়, পাতাটাও রান্না করে খাওয়া যায়। আর লাউর যে শেকড়টা আছে ওটা কিন্তু ওষুধের কাজে লাগে। লাউয়ের সব কিছুই কিন্তু অনেক কাজে লাগে। আর গরমের দিনে বিশেষ করে যদি লাউয়ের তরকারি খাও তাহলে কিন্তু ভিতরটা ঠান্ডা থাকে। এখানে দেখতে পাচ্ছেন মাছ, মানে এটা হচ্ছে মাছ, কুজা ইলিশ। আসল ইলিশ তো খেতে পারবো না, সেই জন্য কুজা ইলিশ খেয়ে, নকল ইলিশ খেয়ে আসল ইলিশের স্বাদটা ভুলিয়ে থাকি। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, আমাদের তো ইলিশ মাছ সবসময় খাওয়া সম্ভব না, ওই বছরের 6 মাসে হয়তো খেতে পারবো, এটাই। তো এখানে লাউয়ের বিচির ভর্তা করব আজকে, আর ওই কুজা ইলিশ করব, আর লাউয়ের তরকারি, আর জলপাইয়ের আচার করব আজকে। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে জলপাইয়ের আচার করব। রাইস কুকারে ভাত হচ্ছে আলহামদুলিল্লাহ। আর তোমাদের দেখিয়ে দিচ্ছে যে বাসন, এই ঝুড়িটা ব্যবহার শুরু করে দিচ্ছে, বাসনগুলো এখানে রেখে দেয়। টেবিলটা একেবারে কেমন অগোছালো হয়ে যায়, সেজন্য টেবিলের উপরে এখন আর বাসন রাখি না, ওই রেকের মধ্যে রাখি, ওখানে পানি ঝরে, তারপরে ওখান থেকে যেটা দরকারি লাগে সেটা নিয়ে আসি আর কি। এই যে দেখুন লাউয়ের তরকারি রেডি করে নিলাম, জলপাইয়ের আচারটা বানাবো এখন। তো যাই হোক, চলো দেখতেই থাকো। এখানে 10 টাকার জলপাই, আমি সেদিন ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম, তো জলপাই দেখে আমার মন মানে নেই, তো 10 টাকার নিয়েছি, বেশি করে নিয়ে নিই। এখানে মশলা হামানদিস্তাই করতেছি, বেশি করে নিয়ে কী করব, যদি সুন্দরভাবে আচারই করতে পারি না তাহলে বেশি করে নিয়ে ফালাই দেওয়া তো উচিত না, তাই না? ছেলে তো ওই বানিয়ে দিলে খায়, আমার ভাইয়ের মেয়ের খুব পছন্দ আর কি। এখানে ভাত হয়েছে অলরেডি রাইস কুকারে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আমি যদি এভাবে সবজি বানিয়ে নেই তো আলহামদুলিল্লাহ এই সবজি দিয়ে দুবেলা আরামসে হয়ে যায়। সকালে যদি বানিয়ে নেই এই সবজি, সকালে খাই, দুপুরে খাই। আর জাম্বুরা ওদের বাড়িতে নিয়ে এসেছিলাম প্রতিদিন আমি একটা করে জাম্বুরা ঝালা খাই। জাম্বুরা ঝালা আমার খুবই পছন্দ, সিজনের ফল তো খেতেই হবে। আর এরপর যদি আমি ব্যাগ ডেলিভারি বা ডিম ডেলিভারির জন্য যাই, ওখান থেকে আমি 1-2 করে জাম্বুরা কিনে নিয়ে আসবো। ওখানে তো হয়তো 20 টাকা করে নেবে, তাও খাওয়া লাভ আছে। জাম্বুরা আপেল কলা টলার থেকে ভালো আছে।